সার্ভিসটাকে আরো সহজ করার জন্য আজকে আরেকটা লাইভে চলে আসলাম। যদি আজকে দিনের বেলা একটা লাইভ করা হয়েছিল, আমি ঘুমানোর আগে চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে আধা ঘন্টা সময় ব্যয় করি, আধা ঘন্টা অনেকের জন্যই কাজে লাগবে। আজকে আমি আলোচনার টপিক নিয়ে এসেছি। আপনারা আলোচনার টপিকের মধ্যে হচ্ছে আজকে মেইন আলোচনা হচ্ছে আমরা দেখব সোনালী ব্যাংকে কি কি অ্যাকাউন্ট রয়েছে এবং এই অ্যাকাউন্ট সম্পর্কিত আলোচনাটা করব। আর পাশাপাশি আপনার যাদের লাইভ প্রশ্ন রয়েছে ব্যাংকিং সম্পর্কিত, আপনারা হর হামেশাই আপনাদের সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় যান, কিন্তু সার্ভিসগুলো সেইভাবে পান না যেভাবে আপনি আশা করেন। হয়তোবা আপনি আশা করেছেন ভালো, কিন্তু আপনার সার্ভিসটা অ্যাভেল করতে পারছেন না। হতে পারে আপনি সে ভালোভাবে বলতে পারেননি, কিংবা আপনার যে সংশ্লিষ্ট স্টাফ রয়েছে স্টাফরাও সেটা আপনারা সেভাবে দিতে পারেনি। তো আপনি আগে যদি মোটামুটি কিছু বিষয় জানা থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাংকিং সার্ভিসটা পেতে খুবই সহজ হবে। আপনার অনেক কিছু হেল্প আপনি বাইরে থেকে পাবেন, স্পেশালি আমার কাছ থেকে পাবেন। আজকে আলোচনার টপিক হচ্ছে, আপনারা হয়তো বা থাম্বনেল দেখেছেন, থাম্বনেলের হেডলাইনে হয়তো বা দেখেছেন, সেটা হচ্ছে শিরোনামে সোনালী ব্যাংকের হিসাবসমূহ কি কি রয়েছে এবং গ্রাহকদের প্রশ্ন উত্তর। আচ্ছা, আপনাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা একজন রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, একটু যদি কমেন্টে জানান যে সাউন্ডটা ঠিক আছে কিনা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আশা করি ঠিক আছে। আমি দুপুরবেলাও কিন্তু আজকে যে লাইভটা হয়েছে বা দুপুরের পরে, সেখানে কিন্তু অনেকের প্রশ্ন আমি উত্তর দিয়েছি। একাধিক প্রশ্ন করেছেন এবং তাদের ব্যাংকে যেতে হয় নাই সেই বিষয়টা জানার জন্য আমি নিজেই লাইভের মাধ্যমে তাকে আশা করি সন্তুষ্ট করতে পেরেছি। ধন্যবাদ। প্রথমে যুক্ত আছেন হচ্ছে মরিয়ম আক্তার, তিনি বলছে শুনতে পাচ্ছি, সাউন্ড ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মরিয়ম আক্তারকে ধন্যবাদ। আজকে আলোচনার টপিকে চলে যাই। আমি আশা করি আধা ঘন্টা 15 ঘন্টার মতো থাকবো আপনাদের নিয়ে। আজকে আলোচনার মেন টপিক হচ্ছে সোনালী ব্যাংকে কি কি হিসাব রয়েছে। মনে রাখবেন, সোনালী ব্যাংকে হিউজ মানে অনেক ধরনের অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু সাধারণত আমাদের ব্যাংকে যে সমস্ত লেনদেন করা হয় বা যে সমস্ত অ্যাকাউন্ট খুলতে যায়, আমি সেই সমস্ত সাধারণ অ্যাকাউন্টগুলো নিয়ে মূলত কথা বলবো। সোনালী ব্যাংকে অলমোস্ট 90% বেশি যে অ্যাকাউন্টটা খোলা হয় সেটা হচ্ছে সেভিংস হিসাব, অর্থাৎ সঞ্চয় হিসাব। এখন প্রথমে টপিকে সঞ্চয় হিসাব নিয়ে কথা বলবো, আরো অনেকগুলো হিসাব রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমে সঞ্চয় হিসাব নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা ইচ্ছে করলে কমেন্টে জানাতে পারেন যে সঞ্চয় হিসাব নিয়ে আপনাদের কি কি কোয়েরি রয়েছে। আমি সাধারণ আলোচনা চালিয়ে যেতে থাকি। সঞ্চয় হিসাবটা হচ্ছে সাধারণ লেনদেন করার জন্য হিসাব, যেটা হচ্ছে সাধারণত আমাদের বিভিন্ন গ্রাহক বিভিন্ন প্রয়োজনে খুলে থাকে। যেমন হচ্ছে কারো যদি স্যালারি অ্যাকাউন্ট দরকার হয়, তারা কিন্তু সঞ্চয় হিসাবটাই খুলে, যেটা অনেকে একটু কনফিউশন আছে। সঞ্চয় বলতে অনেকে কেউ মনে করে যে এটা আমাকে এটা মাসে মাসে জমা দিতে হবে কিনা, আর বিষয়টা তা না। সঞ্চয় হিসাব মানে হচ্ছে আপনি লেনদেন করবেন এমন একটা হিসাব। নর্মাল লেনদেন করার জন্য যে হিসাব খোলা হয় সেটি সাধারণত সঞ্চয় হিসাব ব্যক্তি ক্ষেত্রে। আর এই সঞ্চয় হিসাবটা কেউ খুলে স্যালারির জন্য, আবার কেউ সাধারণত লেনদেন করার জন্য খুলে, যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, যে কিছু টাকা জমাবো, দরকার হলে আমি টাকা আবার তুলবো, এটা কিন্তু সঞ্চয় হিসাব। আবার কেউ আছে যে দেখা যায় আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চেক দেয়, যে যেমন স্পেশালি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে কোনো কোনো কাউকে বা কোনো মানুষকে, সাধারণ মানুষকে বিভিন্ন কারণে চেক দিতে পারে, সেটা হচ্ছে অনুদান হতে পারে, কিংবা সেটা হচ্ছে কোনো সমাজসেবা যেমন হয় সেখানে অনুদান দিয়ে থাকে। সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে হয়, সেখানে ওটাও সঞ্চয় হিসেব খুলতে হয়। অর্থাৎ সাধারণ লেনদেন করার জন্য যে হিসাবটা মূলত খোলা হয় সেটা হচ্ছে সঞ্চয় হিসাব, যেটা সেভিংস হিসাব নামে সবাই চিনে। সেভিংস হিসাবের বাংলাটা হচ্ছে সঞ্চয় হিসাব। এই অ্যাকাউন্ট খুলতে মূলত কি কি লাগে, অনেকে প্রশ্ন করতে পারেন যে অ্যাকাউন্ট খুলতে, সঞ্চয় হিসাব খুলতে কি কি লাগে। মনে রাখবেন, সঞ্চয় হিসাব খুলতে হলে আপনাকে প্রথমে যেটা হতে হবে, আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে, অর্থাৎ আপনার একটা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র বলতে আপনার সেটা স্মার্ট আইডি হতে পারে, আপনার পুরাতন যে রয়েছে সেটা হচ্ছে আইডি রয়েছে 13 সংখ্যার, সেটাও হতে পারে। আপনার এমনও হতে পারে যে আপনার সেটা 17 সংখ্যার আইডি রয়েছে, সেটা হলেও কোনো সমস্যা নেই। আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা হলে বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাকাউন্ট খোলা যায়। তবে কথা হচ্ছে, আপনি যে উপজেলাতে থাকেন, আপনার ঠিকানা স্থায়ী এবং বর্তমান, আপনি সেখানে এই দুই জায়গাতে অ্যাকাউন্ট খোলাটা আপনার জন্য সহজ।
আপনার যদি বাড়ি হয় শেরপুর, আপনি যদি জামালপুর অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে বাড়তি কারণ দেখাতে হবে এবং সেই কারণের কারণে আপনাকে বাড়তি ডকুমেন্ট দিতে হবে। যেমন আপনি যদি নিজের এলাকা থেকে অন্য এলাকায় যান কোনো চাকরির উদ্দেশ্যে, তাহলে সেখানে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে প্রথমত আপনাকে অ্যাকাউন্টটা নাও নাও করতে পারে যে আপনি এখানকার অ্যাকাউন্ট খুলবেন। এই কেন উত্তরটা হচ্ছে আপনি একটি চাকরি করেন সেই সুবাদে। এই চাকরি করলে আপনি চাকরি করছেন তেমন একটা প্রমাণপত্র লাগবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে কারেন্ট বিলের ঠিকানা চায়, স্পেশালি যে সমস্ত গ্রাহকদের কোনো ইনকামের সোর্স নাই, স্পেশালি মহিলা, তাদের ক্ষেত্রে কিন্তু কারেন্ট বিল কাগজটা চাইতে পারে আপনার জাস্ট ঠিকানাটা জাস্টিফাই করার জন্য। আর অন্যান্য ক্ষেত্রে আপনার কারেন্ট বিলের কাগজ খুবই ইম্পর্টেন্ট না। সাধারণত আপনি এনআইডি আর ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো প্রথম যেটা বললাম আপনার হচ্ছে এনআইডি কপি লাগবে। এনআইডি কপি দিয়েই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি আপনার লাগবে হচ্ছে আপনার ২ কপির ছবি। সবচেয়ে ভালো হয় ১ কপি স্ক্রিন সাইজের ছবি, ১ কপি হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি। তাহলে কিন্তু এই ২ টা জিনিস আপনাকে দিতে হবে। তবে যদি কেউ মনে করেন যে ছবি নাই, তবে এটা নিয়ে কোনো হতাশার কিছু নাই। আপনি শাখায় গেলে পাসপোর্ট সাইজ ছবি ২ টা নিয়েও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমরা এটা সাধারণত করে থাকি। আর পাশাপাশি নমিনি লাগবে হচ্ছে একজন এনআইডি ফটোকপি। তবে নমিনির ক্ষেত্রে এনআইডি ফটোকপিটা কম্পালসারি না। তার যেকোনো ডকুমেন্টই চলবে। যেমন তার যদি পাসপোর্টের কপি থাকে সেটাও চলবে, এনআইডি কপি থাকে সেটাও চলবে, জন্ম নিবন্ধন যদি থাকে সেটাও চলবে। আপনি এভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আপনার যদি মনে হয় যে না আপনার হচ্ছে এনআইডি নাই কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার ১৮ বছর বয়স হয়েছে। এটা অনেকে প্রশ্ন করে যে আমি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমন যদি হয় আপনার ১৮ বছর হয়েছে, এখন আপনি এনআইডি আবেদন করেছেন কিন্তু এনআইডি কার্ডটা আপনার হাতে পান নাই। তবে জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু ব্যাংক আপনার এটা নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পরিচয়দানকারী দেওয়ার জন্য। অর্থাৎ সোনালী ব্যাংকে এমন একজন অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে যিনি আপনার পরিচিত। তিনি যদি আপনাকে একটু সার্টিফাই করে বা পরিচয় করিয়ে দেয় তাহলে কিন্তু সহজে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে মনে রাখবেন যখনই আপনার এনআইডি হবে তখনই কিন্তু আপনাকে সেটাকে ব্যাংকে সাবমিট করতে হবে। তা নাহলে কিন্তু আপনার সমস্যা হলেও হতে পারে। যেমন একটা সমস্যা হবে আপনি সোনালী ওয়ালেট আপনি ইউজ করতে পারবেন না। কারণ জন্ম নিবন্ধন দিয়ে আপনার সোনালী ওয়ালেট খোলা যায় না। তো আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করছি জিটি শাইন 99 তাকে, তিনি অনেকগুলি কমেন্ট করেছেন। ধন্যবাদ শাহিন সাহেবকে। আপনার যদি ব্যাংকিং সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে এটা করলে আমি খুবই উপকৃত হব। আর আমার মাধ্যমে অন্য গ্রাহকরা উপকৃত হবে। আপনার পারলে প্রশ্ন করুন। মরিয়ম আক্তার আপনাকে ধন্যবাদ। আপনি আশা করছি লাইভটি অনেক উপকারে আসবে। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য, আপনার দোয়ার জন্য। এটা অবশ্যই লাইভটা যদি সবাই দেখে বা যারা স্পেশালি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা নাই কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারে তাদের জন্য কাজে লাগবে। এমডি বরকুল্লাহ তিনি লাভ দিয়েছে, তাকেও ধন্যবাদ লাভ দেওয়ার জন্য। আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। আপনার যদি সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাব নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিব। তাহলে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাব আপনি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে করতে পারেন। তবে মেইন প্রায়োরিটি হচ্ছে আপনার নিজের এলাকা অর্থাৎ উপজেলা আর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা যদি আপনার এনআইডি থাকে তাহলে কোনো সমস্যাই নেই। অনেক সময় জাতীয় আপনার ঠিকানা বা জাতীয় দেখা যায় অনেক সময় আপনার কোনো এলাকায় যদি আপনি না হন, স্থানীয় না হন, তখন সেক্ষেত্রে পৌরসভার একটি নাগরিক সনদপত্র দিতে হয়। সেটা যদিও খুব ভ্যালুয়েবল জিনিস না কিন্তু একটা ফর্মালিটি। এমডি বরকুল্লাহ প্রশ্ন করেছেন আমার অ্যাকাউন্ট এখন ঠিক হয় নাই। কি ঠিক হয় নাই একটু কষ্ট করে জানাবেন। আপনার মূলত অ্যাকাউন্টটি কি ঠিক হয় নাই বা স্পেসিফিক ভাবে আপনি একটু এটা জানান। এমডি বরকুল্লাহ অ্যাকচুয়ালি আপনাদের জানিয়ে রাখি সে আমার কাজে আমার খালাতো ভাই, তিনি প্রশ্ন করেছেন। দেখি তার প্রশ্ন স্পেসিফিক আশা করি তিনি করবেন। আরেকটা হচ্ছে আপনি সোনালী ব্যাংকের শাখায় না আপনি আরো জায়গায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি সোনালী ব্যাংকে আপনার শাখা না থাকে, আপনার আশেপাশে যদি সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংক থাকে আপনি কিন্তু সহজেই এজেন্ট ব্যাংক থেকেও সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এতে আপনার কোনো সমস্যা হবে না। ডকুমেন্ট আগের মতোই সব সেম। বরং আমার হচ্ছে আপনার বাড়ির কাছে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংক থাকে, সোনালী ব্যাংকের যদি এজেন্ট ব্যাংক থাকে তাহলে আপনার এজেন্ট ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমডি বরকুল্লাহ বলেছেন হচ্ছে খুলে রাখছিলাম অ্যাপ দিয়ে। এটা নিয়ে মনে হয় বরকুল্লাহ তোমার সাথে কথা হয়েছিল যে অ্যাক্টিভ করতে পারি নাই। বলছে
নাম্বারটা কি জানা আছে কিনা একটু জানাও। নাম্বারটা যদি জানা থাকে তাহলে আমি হেল্প করবো, আর নাম্বার যদি না জানা থাকে তাহলে প্রয়োজনে এনআইডি নিয়ে গিয়ে ব্যাংকে গেলে তারও সার্চ করে বের করে দিবে সেই অ্যাকাউন্ট আইডি দিয়ে কোনো অ্যাকাউন্ট খোলা আছে কিনা। খোলা থাকলে যদি না থাকে, পিডিএফটা না থাকে, তারপরে প্রয়োজনে জেনারেল অ্যাকাউন্ট খুলে নিলে হবে। জাস্ট বাড়তি কিছু কাজ করতে হবে না, শুধু ফর্ম জমা দিলে হবে, কারণ পিডিএফটা থাকা জরুরি। সোনালী ই ওয়ালেটটা আপনার হচ্ছে, আপনারা অনেকে জানেন সোনালী ব্যাংকের কিন্তু একটা অ্যাপ ছিল, সেটা হচ্ছে সোনালী ই সেবা। ই সেবার মাধ্যমে কিন্তু আপনি জাস্ট আপনার ডকুমেন্ট দিয়ে সফটওয়্যারের মাধ্যমে অ্যাপ দিয়েও কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারতেন। কিন্তু এখন ইদানিং একটু সমস্যা করছে যে ই সেবা দিয়ে অনেক সময় অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, যদিও এই ওয়ালেট ই সেবা অ্যাপ দিয়ে সোনালী ব্যাংকের হিউজ পরিমাণ অ্যাকাউন্ট আমি খুলে দিয়েছি, তবে ইদানিং ঝামেলা করছে। তো এটা হলো মোটামুটি সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাব নিয়ে। সোনালী সঞ্চয় হিসাব নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যারা সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাব খুলবেন তারা প্রশ্ন করতে পারেন যে আর কি কি মানে এক্সট্রা কি কি বিষয় লাগতে পারে বা কি কি ফ্যাসিলিটি। সোনালী ব্যাংকের যদি ই ওয়ালেট, আপনি সোনালী ব্যাংকের যদি সঞ্চয় হিসাব খোলেন, মনে রাখবেন এটার বিপরীতে আপনি একটা চেক বই পাবেন। চেক বইটা নর্মালি হবে 10 পাতার, এবং পরবর্তী যদি আপনি আবেদন দেন তাহলে কিন্তু আপনি 10 পাতা থেকে শুরু করে অতিরিক্ত পাতারও আপনি বই পেতে পারেন, সেটা হচ্ছে ব্যাংকের পলিসি অনুযায়ী। তবে সেটা আসতে বেশ অনেক সময় লাগে, অনেক সময় 3 মাসও লেগে যেতে পারে। ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার জেলা ঢাকা থেকে কত দূরে সেটার উপর। তবে আশা করি এই বিষয়টা আমাদের কর্তৃপক্ষ দেখবেন, এবং আপনি এবং এটা আপনি চেকটা দ্রুত হাতে পাবেন। তবে এমআইসি এর চেকটা আসে নর্মালি, দেরি হয়, তো নর্মাল চেক আপনি শাখায় অ্যাভেলেবল থাকলে আপনি পাবেন কোনো সমস্যা ছাড়াই। আর আরেকটা উপায় আছে, যারা হচ্ছে চেকটা যদি না পান কোনো কারণে, শাখার চেক বই ক্রাইসিসের কারণে, তাহলে তারা কিন্তু সোনালী ওয়ালেট অ্যাপস খুলে আপনি অ্যাপস দিয়ে টাকা তুলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো শাখা থেকে, টোটালি ফ্রি, এতে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না। এবং দোয়া করুন যেন এই অ্যাপস দিয়ে কিন্তু সারা বাংলাদেশের সব জায়গা থেকে টাকা তোলা যায়, স্পেশালি বিকাশের মতো, অর্থাৎ রাস্তাঘাটে আনাচে কানাচে যেন আমাদের এজেন্ট থাকে বা আমাদের যে দোকানগুলোর মতো থাকে, সেখান থেকে আপনি টাকা তুলতে পারবেন, তাতে আপনার সুবিধা হবে। সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে রয়েছে, আপনারা যদি অনেকে প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন করেন, সেটা হচ্ছে আপনার সার্ভিস চার্জ কি কি কাটে। মনে রাখবেন সোনালী ব্যাংকে সার্ভিস চার্জ অন্যান্য ব্যাংকের মতোই বছরে 2 বার কাটা হয়। সেটা হচ্ছে জুন মাসে, সরি ফর ইন্টারাপশন, আমি একটু সাউন্ডটা মিউট করেছিলাম। সেটা হচ্ছে আপনার সোনালী ব্যাংকের সার্ভিস চার্জ কাটে হচ্ছে আপনার হচ্ছে সোনালী ব্যাংকের সার্ভিস চার্জ কাটা হচ্ছে বছরে 2 বার। এটা হচ্ছে জুন মাসে এবং হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা শেষ দিন, এই শেষ সপ্তাহে অ্যাকচুয়ালি। সেখানে আপনার যদি 10,000 টাকা পর্যন্ত লেনদেন হয় আপনার অ্যাকাউন্টে, তাহলে কোনো সার্ভিস চার্জ কাটবে না, আপনি ফ্রি অ্যাকাউন্ট চালাতে পারবেন। আর যে সমস্ত অ্যাকাউন্ট সঞ্চয় হিসাব কিন্তু সাবসিডি, যেমন কৃষি হিসাব কিংবা কোনো অনুদানের যদি ফ্রি অ্যাকাউন্ট থাকে, তারপর হচ্ছে আপনার অর্থাৎ সাবসিডি অ্যাকাউন্ট, ফ্রিডম ফাইটার যারা থাকে, মুক্তিযোদ্ধা, তাদের ক্ষেত্রে এই সমস্ত অ্যাকাউন্টে সার্ভিস চার্জটা টোটালি ফ্রি থাকে। তবে এসএমএস চার্জ থাকে একটা, এসএমএস চার্জটা কিন্তু কাটা হয় 6 মাস পর পর 50 টাকা প্লাস 8 টাকা। তবে যদি কারো পুশপুল চালু থাকে, অর্থাৎ পুশপুলটা অনেকেই জানেন না, পুশপুলটা হয়তো খরচ কাটা হয় কাস্টমারদের কাছ থেকে, যেটা আমি সাধারণত যদি কখনো দেখে থাকি সেটা আমি বন্ধ করে দিই, যাতে কাস্টমারের টাকাটা বাড়তি না কাটে। সেটা হচ্ছে আপনার পুশপুলটা হচ্ছে আপনার, আপনি এসএমএস দিবেন, এসবিএল একটা কোড আছে, পরে 6969 যদি কল দেন তাহলে কিন্তু আপনার, কল না এসএমএস দেন তাহলে ব্যালেন্সটা জানিয়ে দেয়, সেটা হচ্ছে পুশপুল। এটা নর্মালি খুব একটা মানুষ জনপ্রিয় না, এটা আগে এক সময় ছিল, সেই কারণে আপনি পুশপুলটা বন্ধ করে দেবেন। যদি আপনার অ্যাকাউন্টে আপনি স্টেটমেন্টে দেখেন যে জুনে ডাবল অর্থাৎ 50 টাকা আর 8 টাকা 2 বার কেটেছে, অর্থাৎ 116 টাকা কেটেছে, তাহলে অবশ্যই আপনি পুশপুলটা অপশন ব্যাংকে গিয়ে বন্ধ করে আসবেন, কিংবা ব্যাংকে যোগাযোগ করলে, ফোন করে বললেও তারা পুশপুলটা বন্ধ করে দেবে। একটা প্রশ্ন নেই, মুরাদ মিয়া নামে একজন প্রশ্ন করেছেন, আমার মনে হয় সোনালী ওয়ালেট একটা বাজে অ্যাপ, হয়রানি বছর ধরে, তাই আপনার পার্সোনাল নিড আমার দরকার। আমার তো মনে হয় না সোনালী ওয়ালেট একটা বাজে অ্যাপ, হয়তো আপনি সেটা ইউজটা ভালোভাবে করতে পারছেন না, বা আপনি কোনো সুষ্ঠু অফিসারের সেই হেল্পটা পান নাই। সত্য কথা বলতে সোনালী ওয়ালেট অ্যাপটা আমার জন্য এতটাই প্রয়োজনীয়, মাঝখানে সফটওয়্যার মাইগ্রেশনের জন্য মাত্র 10-15 দিন বন্ধ ছিল সোনালী ওয়ালেট,
আমার মনে হয়েছিল আমার সঙ্গে কি যেন নাই, কারণ আমি সবকিছু ম্যানুয়ালি করতে হচ্ছিল। ম্যানুয়ালি করার জন্য আমি অভ্যস্ত না, আমি অলওয়েজ ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করি এবং সোনালী ওয়ালেটটা আমি খুব ভালোভাবে ইউজ করি। আপনার যদি সোনালী ওয়ালেটটা যেকোনো যেটা নিয়ে আপনি হয়রানি হচ্ছেন বা যেটা আপনি বুঝতে পারছেন না, আপনি ইচ্ছে করলে আমাকে পার্সোনালি নক দিতে পারেন যেকোনো ভিডিওতে, অথবা আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনি এসএমএস দিতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি 01517827940, 01517827940, এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সোনালী ওয়ালেট সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে জানান, আমি আপনাকে সহজেই সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। মুরাদ মিয়া প্রশ্ন করছেন মালয়েশিয়া নাকি? না, আমি মালয়েশিয়া না, আমি শেরপুর থেকে বলছি। এটা হচ্ছে শুনে আমার নিজের হোম ডিস্ট্রিক্ট, বাংলাদেশ থেকে বলা হচ্ছে। তবে সোনালী ওয়ালেটটা বিদেশে গেলে অনেকে দেখা যায় সহজে এটা ইউজ করতে পারেন না। আসলে এটা অনেকেই গ্রাহকরা জানেন না বা বুঝেন না, বা আমরাও সেই পরিমাণ জানাতে পারি না। এটা আমাদেরও হয়তোবা গাফিলতি রয়েছে বা আমাদের ঘাটতি রয়েছে। তবে সোনালী ওয়ালেট অ্যাপটা রয়েছে একটা চমৎকার অ্যাপ, অন্য ব্যাংকের মতোই। আপনি ডিজিটাল লেনদেন যদি করতে পারেন, আপনার কিন্তু অনেক সুবিধা হবে। মনির আক্তার বলছে মনে হয় ভাতিজি কান্না করছে। হ্যাঁ, সত্য কথা, আপনার ভাতিজি কান্নাই করছে। এখন পাশের রুমে পাঠিয়ে দিলাম। বাচ্চারা সবসময় একটু চঞ্চলতার ভিতরেই থাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার, যেটা বললাম সার্ভিস চার্জ সোনালী ব্যাংকে 2 বার চার্জ কাটে এবং 2 বারই আপনাকে মুনাফা দেয়। অর্থাৎ সোনালী ব্যাংকে কিন্তু 2.75% হিসাবে আপনার মুনাফা দিবে জমা টাকার উপর। এই জমা টাকা যে পরিমাণ থাকবে সেটা যত দিনই হোক সেটার উপর ডিপেন্ড করে একটা পার্সেন্টেজ দেয়, যেটা 2.75% অর্থাৎ 3.5%, সেটা বছরে 2 বার দেয়, একটা জুন মাসে দেয়, একটা হচ্ছে ডিসেম্বর মাসে দেয়। আপনি সোনালী ওয়ালেট নিয়ে আর কি কি সমস্যা সঞ্চয় হিসেবে বিপরীতে আর কি কি সুবিধা পাবেন? তার ভিতরে আরেকটা সুবিধা হচ্ছে আপনি সোনালী ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্ট খুলেন, আপনার এটার বিপরীতে আপনি সোনালী ওয়ালেট অ্যাপ চালাতে পারবেন, প্লাস আপনি হচ্ছে অ্যাপ চালাতে পারবেন, প্লাস হচ্ছে আপনার একটা এটিএম কার্ড নিতে পারবেন। সোনালী ওয়ালেট যদি থাকে আপনি সহজেই এটিএম কার্ড আপনি আবেদন করলে চলে আসবে 1 মাস বা 1.5 মাসের ভিতরে। যদি আমাদের নিজস্ব কোম্পানি হয়ে যায় তখন সেটা অনেক সময় কম লাগবে। অর্থাৎ আপনারা যদি সোনালী সঞ্চয় হিসাবে আপনি চেকে অভ্যস্ত না হন, ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন চান, তাহলে আপনি দুইটা বিষয় করবেন। একটা হচ্ছে সঞ্চয় হিসাবে অ্যাকাউন্ট খোলার পর আপনি একটা এটিএম কার্ড আবেদন করবেন, প্লাস হচ্ছে সোনালী ওয়ালেটটা ইনস্ট্যান্ট আপনি রেজিস্টার করতে পারবেন। এই দুটো জিনিস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সোনালী ব্যাংকে লেনদেন করতে কোনো সমস্যা হবে না। আর মনে রাখবেন, সোনালী ওয়ালেট যদি লেনদেন অভ্যস্ত হন তাহলে কিন্তু ব্যাংকে যে সোনালী ব্যাংকে বিশাল বড় লাইন থাকে, সেই লাইনও ধরতে হবে না। আপনি লাইন ছাড়াই কিন্তু টাকা তুলতে পারবেন সবসময়, অবশ্যই সেটা ব্যাংকিং আওয়ারের ভিতর। আরো কিছু টিপস রয়েছে, আমি সেটা সামনে আস্তে আস্তে দিব, যে আপনি ব্যাংকিং আওয়ার ছাড়াও আপনি কিভাবে সহজে আপনার সোনালী ব্যাংকের টাকায় তুলবেন, কিন্তু একটু ভিন্ন হইতে, সেটা অন্যদিন আলোচনা করা যাবে। এটা হলো সোনালী ব্যাংক সঞ্চয় হিসাব নিয়ে মোটামুটি কথা। আমরা দেখি সোনালী ব্যাংকে অনেকে অ্যাকাউন্ট খুলে সেটা হচ্ছে ডিপিএস করতে আসে, মাসে মাসে টাকা জমানোর জন্য আসে। এটা কিন্তু সোনালী ব্যাংক খুবই পপুলার। মনে রাখবেন, সোনালী ব্যাংকে কিন্তু হিউজ পরিমাণ টাকা, প্রায় 1.5 লাখ কোটি টাকার উপরে। 1.5 লাখ বলতে আপনার হচ্ছে 1,50,000 1,50,000 কোটি টাকার উপর কিন্তু আমাদের ডিপোজিট। আর ডিপোজিটে কিন্তু মূলত আপনাদেরই, এটা হচ্ছে সরকার দেয় না। নরমালি এটা হচ্ছে আমাদের গ্রাহকদেরই টাকা, যেটা আমরা ইনভেস্টমেন্ট করে বিজনেস করি। ডিপিএস এর ভিতরে অনেকগুলো রয়েছে, আপনার পপুলার ডিপিএস রয়েছে। তার ভিতরে একটা হচ্ছে এসডিএস, সবচেয়ে বেশি পপুলার। এসডিএস হচ্ছে সোনালী ডিপোজিট স্কিম। এই ডিপোজিট স্কিমটা আমি বলে রাখি, আপনারা যদি ডিপিএস নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এনি প্রশ্ন। সোনালী ব্যাংকে দুই একটা কিছু টপিক ছাড়া কিন্তু মোটামুটি সবকিছু মোটামুটি ধারণা আছে, আপনাদের আমি জানানোর চেষ্টা করব। আর ডিপিএস অনেকে প্রশ্ন করেন, যদিও আমি ডিপিএস নিয়ে বেশি একটা ভিডিও বানাই নাই, কিন্তু আজকে লাইভে আপনাদের জানানোর চেষ্টা করব। ডিপিএস যেটা বললাম এসডিএস, সেটা সোনালী ডিপোজিট স্কিম। এই এসডিএস হচ্ছে আপনার 5 বছর মেয়াদি এবং সেটা সুন্দর, এটার রেট হচ্ছে 6.5%, অর্থাৎ আপনি 6.5% চক্রবৃদ্ধি হারে আপনার এই সোনালী আপনি কিস্তি করতে পারবেন বা ডিপিএস করতে পারবেন এসডিএস। সেটার কিস্তি হচ্ছে আপনার মাসে মাসে 1,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। আপনি যদি 1,000 টাকা করতে পারেন, 2,000 করতে পারেন, ইভেন ম্যাক্সিমাম 10,000 করতে পারেন। যদি মনে হয় যে আমার 10,000 টাকা বেশি করতে হবে, তাহলে আপনি একাধিকও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর একটা ধারণা ছিল যে একই ধরনের যদি একটাই থাকে তাহলে হয়তোবা আপনি দুইটা করা যাবে না, অর্থাৎ একটাই করতে হবে, বিষয়টা তা না। আপনি ইচ্ছে করলে আপনি একাধিক একই ধরনের আপনি ডিপিএস করতে পারবেন।
এটা হচ্ছে যদি আপনি 1 বছর ভাঙেন ডিপিএসটা, তাহলে কিন্তু মনে রাখবেন আপনাকে বেশি একটা লাভ দিবে না। চুক্তি অনুযায়ী যেটা পাবেন সেটাই, বরং কিছু টাকা কাটা যেতে পারে। আর যদি 1 বছর বেশি হয়ে যায়, তাহলে আপনি মেয়াদ শেষ করলে তো অবশ্য পুরোটাই পাবেন। এবং পুরো মুনাফার উপর একটা বিষয় আপনাদের জানানো দরকার, মুনাফার উপর আপনারা অনেক আশা করেন যে যেই টাকা মুনাফা সেই টাকা আপনাকে সম্পূর্ণ দেওয়া হবে। বিষয়টা তা নয়। আসলে আপনার মুনাফা যেটা রয়েছে, আপনি তার উপর কিন্তু সরকারি যে ট্যাক্স কাটে, সেই ট্যাক্স কাটার পরেই মূলত আপনাকে সেই টাকাটা বাকি টাকাটা দেওয়া হবে। যারা মনে করেন যে আপনি 5 বছর করবেন না, আপনারা একটু সময় নিয়ে করবেন, সেটা হচ্ছে এমডিএস রয়েছে, মেডিকেয়ার ডিপোজিট স্কিম। সেই 10 বছর মেয়াদি এমডিএস ও করতে পারেন। এমডিএস কিন্তু যদিও বেশি করা হয় না, এসডিএস বেশি করা হয়। আমি কাস্টমারদের এসডিএস এর জন্যই বেশি অনুরোধ করি বা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তবে কেউ যদি মনে করেন যে আমি লং টাইম করব, তাহলে কিন্তু আপনারা এমডিএসটা করতে পারেন। সেটা কিন্তু সেম জিনিস, আপনার 5 বছর মেয়াদ না, পার্থক্য হলো এখানে মেয়াদটা বেশি, 10 বছর। দেখি, মরিয়ম আক্তার একটা কমেন্ট করেছে, প্রথম দিকে আমার সোনালী ওয়ালেট খুলতে অসুবিধা হয়েছিল এবং অনেকটা ঝামেলাপূর্ণ অ্যাপ মনে। আলহামদুলিল্লাহ, দিল ভাই পরামর্শ এবং সহযোগিতায় ভালোভাবে খুলতেও ইউজ করতে পারছি। ধন্যবাদ। মরিয়ম আক্তার কিন্তু আমার সহোদর বোন, আপনাদেরকে সাথে জানিয়ে রাখলাম। অলোক দত্ত একটা প্রশ্ন করেছে, সোনালী ওয়ালেট অ্যাপস এর থেকে বিকাশে সরাসরি টাকা পাঠানোর সিস্টেমটা চালু দরকার বিকাশে। অলোক দত্তকে ধন্যবাদ। তার সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আমার কমেন্ট করেছেন, এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সত্য কথা বলতে, সোনালী ওয়ালেট অ্যাপস থেকে সরাসরি বিকাশে টাকা পাঠানোর সিস্টেম আছে, কিন্তু বিষয়টা একটু জটিল দেখে আমি সেটা বেশি একটা বলি না। তবে সামনে চেষ্টা করব সেটা যেন দেয়া হয় বা আপনাদের সুবিধার্থে সেটা আমি এই ভিডিওটা দিব। সেটা হচ্ছে, সোনালী ওয়ালেটে দেখবেন আপনার বিনিময় নামে একটা অপশন রয়েছে। ওই বিনিময় থেকে আপনি সরাসরি সোনালী ব্যাংকে থেকে আপনি বাংলাদেশের যে কোনো মোবাইল সার্ভিস কোম্পানি, অর্থাৎ সেটা বিকাশ, নগদ, এমকেশ, ইউকেশ, হোয়াটএভার, সেখানে কিন্তু টাকা পাঠাতে পারবেন। কিন্তু বিষয়টা জটিল দেখে আমি এখনো সেটা দেইনি। তবে এই বিষয়টা আমি একটু শিখে নিই এবং আমি একটু সহজ কিভাবে করা যায় সেটা জানার পর আপনাদের আমি পাবলিকলি বলবো, এবং আপনারা সহজে সোনালী ওয়ালেট থেকে আপনি সরাসরি বিকাশে টাকা নিতে পারবেন। ইভেন বিকাশ থেকে আপনি সোনালী ওয়ালেটে টাকা নিতে পারবেন। তবে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে, আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে, যে বিকাশ অ্যাকাউন্ট বা যে বিকাশের নাম্বার থাকে, সেই নাম্বারটা আমাদের ব্যাংকের সঙ্গে কমন এবং সেম এনআইডি দিয়ে খোলা, তাহলে কিন্তু আপনি সহজেই বিকাশ অ্যাপের মাধ্যমে আমাদের ব্যাংক থেকে টাকা নিতে পারবেন এবং আমাদের ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। ব্যাংক থেকে টাকা যদি নেন, তাহলে আপনার কোনো টাকা চার্জ কাটবে না, কিন্তু ব্যাংকে যদি টাকা জমা করেন বিকাশ থেকে, তাহলে 1% খরচ, অর্থাৎ 1010 টাকা কাটবে। 100 টাকা হলে মাত্র 1 টাকা কাটবে। আশা করি অল্প দত্ত আপনি ধৈর্য ধরবেন, আমি সেই ভিডিওটা সামনে দেওয়ার চেষ্টা করব। সেটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করে, তাহলে আপনি দেখবেন বিষয়টা চমৎকার। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাতে পারবেন, এবং আমি নিজে এটা প্র্যাকটিক্যালি করেছি। করার পরে আমার কাছে মনে হয়েছে ভিডিওটা দেওয়া দরকার, আমি সামনে দিব ইনশাল্লাহ। অল্প দত্ত একটা কমেন্ট করেছেন, সোনালী ওয়ালেট থেকে বিকাশে সরাসরি টাকা পাঠানোর সিস্টেমটা থাকলে ভালো হতো। এই সিস্টেমটা কমিউনিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকে আছে। এটা আমাদেরও আছে। আসলে বিষয়টা পপুলার নয় দেখে হয়তো আপনার কাছে মেসেজটা যায় নাই। আমি তো বললাম, আমি সামনে এই ভিডিওটা দিব। আশা করি আপনি ভিডিওটা দেখে শিখে নেবেন কিভাবে টাকা পাঠাতে হয়। বিষয়টা খুবই সিম্পল যদি এটি বুঝতে পারেন। কিন্তু আমার কাছে জটিল মনে হয়েছে যে কাস্টমার ফ্রেন্ডলি না, সে কারণে ভিডিওটা এখনো দেইনি, আমি সামনে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা ছিলাম হচ্ছে ডিপিএস নিয়ে। আপনারা একটু লাইক বা শেয়ার দিতে পারেন, যাতে অ্যাজ মেনি অ্যাজ পসিবল আপনার যদি আপনার পরিচিত যারা আছে, তারা যদি এই বিষয়গুলো জানে, তাহলে সুবিধা হবে। তাহলে ব্যাংকে গিয়ে আপনার অনেক কিছুই আপনি সহজে সেবাটা পাবেন। আমরা ডিপিএস ছিলাম, এসডিএস নিয়ে কথা বলেছি, এমডিএস নিয়ে কথা বলেছি। আর এই অ্যাকাউন্টগুলো খুলতে কি কি লাগে যদি প্রশ্ন করেন, তাহলে কিন্তু সেম সঞ্চয় হিসেব যা লাগে, যে ক্রাইটেরিয়া আমি আলোচনা করেছি শুরুতে, সেম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ডিপিএস খুলতে লাগবে। বাড়তি হিসেবে কারেন্ট বিল চাইলেও চাইতে পারে, কারেন্ট বিলের কাগজ, এটা বেশিরভাগ ক্ষেত্রে চায় না বা আমরা নেই না, যেহেতু এখন এনআইডিটা আপনার পপুলার হয়ে গেছে। যদি আপনি এনআইডিটা আপনার ঘাটতি থাকে, ঘাটতি বলতে হচ্ছে আপনি নিজ এলাকায় নয় অন্য এলাকায় আছেন, ডিপিএস খুলতে চান, সেই সমস্ত বা অ্যাকাউন্ট খুলতে চান, সেই সমস্ত ক্ষেত্রে বাড়তি ডকুমেন্ট লাগলেও রাখতে পারে। ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে বা শাখা টু শাখা ভ্যারি করে। এমডিএসি মেয়াদ 10 বছর, রেট আগের মতোই 6.5%, আর হচ্ছে সেটা চক্রবৃদ্ধি হারে হবে। নেক্সট হচ্ছে আপনাদের আরেকটা পপুলার ডিপিএস রয়েছে, সেটা হচ্ছে
SBMS, এটা নিয়ে অনেকেই জানেন। মনে রাখবেন যারা 2012 সাল বা 11 সালের দিকে SBMS করছেন তারা কিন্তু ব্যাপক লাভবান হয়েছেন, কারণ তাদের রেটটা অনেক বেশি ছিল। এখন রেটটাও খুব বেশি খারাপ নয়, যেহেতু চক্রবৃদ্ধি হারে হচ্ছে, আপনার রেটটা হচ্ছে 6.5% থেকে 7% পর্যন্ত হয়। SBMSটা হচ্ছে আপনার SBMS সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম, অর্থাৎ এই ডিপেসটা যদি করেন তাহলে আপনার মেয়াদ শেষে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। এই যদি মিলিয়নিয়ার নামটা দেওয়া হয়েছে, তবে ডিপেন্ড করে আপনি হচ্ছে কত বছরের জন্য করবেন। আপনারা যদি অল্প সময়ের জন্য করতে চান তাহলে আপনার মিনিমাম 4 বছর, 5 বছর হয়েছে, 6 বছর হয়েছে হবে, সর্বোচ্চ মেয়াদ হচ্ছে আপনার 20 বছর। তবে যারা 20 বছর কিংবা 15 বছর লং টার্ম চিন্তা করে করবেন তাদের জন্য কিন্তু সুবিধা হচ্ছে তারা টাকাটা আসলটা কম দিতে হয়, মুনাফা আপনি বেশি পাবেন। আর কম সময়ের জন্য যারা করবেন তারা কিন্তু কিস্তি দিতে হবে বেশি, আসল জমা বেশি দিতে হবে, মুনাফাটা কম হবে। SBMS খুলতেও সেম তথ্যই লাগে, আপনার এনআইডি, নমিনির ছবি, নিজের এনআইডি, আর হচ্ছে একটা ফর্ম ফিল আপ করে দিবেন, খুবই সহজ। ফর্মটা ফিল আপ করতে ম্যাক্সিমাম আপনার 10 মিনিট সময় লাগতে পারে। আরো একটা নতুন আমাদের ডিপিএস চালু হয়েছে স্পেশালি মেয়েদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য, সেটা হচ্ছে অনন্যা ডিপোজিট স্কিম, এটাকে সংক্ষেপে এডিএস বলে থাকে। অনন্যা ডিপিএসটা যদি খোলেন সেটা রেট কিন্তু অনেক বেশি, কিন্তু পার্থক্য হচ্ছে অন্যান্য ডিপিএস থেকে, সেটা হচ্ছে এটা সরল সুদে দেওয়া হবে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে অ্যামাউন্ট 1,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। আপনি ইচ্ছে করলে একাধিক খুলতে পারবেন, কিন্তু মেয়াদ তবে এটা দুইটা আছে, কেউ যদি 4 বছর 3 বছর জন্য খুলতে চান সেটাও হবে, আবার কেউ আপনার হচ্ছে এটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার একটু ইন্টারাপ্ট হলো, সরি। সেটা হচ্ছে আপনার যদি হয়, আমি কোথায় ছিলাম একটু ভুলে গিয়েছি, খেয়াল হয়ে গেছিলাম, সরি ফর দিস। আপনার এসবিএম এর যদি খুলেন আপনার হচ্ছে, সরি আমি এডিএস নিয়ে কথা বলছিলাম। এডিএসটা হচ্ছে অনন্যা ডিপোজিট স্কিম, সেটা হচ্ছে মেয়েদের জন্য 3 বছর মেয়াদ এবং 5 বছর মেয়াদ। সেটা হচ্ছে আপনার রেটটা যদি 3 বছরের জন্য করেন তাহলে 8.5%, আর যদি আপনি 5 বছরের জন্য করেন তাহলে হচ্ছে 9.5%। রেটটা কিন্তু অনেক বেশি, অনেক ব্যাংকে এমন রেট দেয় না, কৃষি ব্যাংকে এই রেটটা দিচ্ছে। এটা জাস্ট মেয়েদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য। এটা যেটা বললাম কিস্তি 1,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আপনি ইচ্ছে করলে একাধিক খুলতে পারবেন। আর আরেকটা রয়েছে লাখপতি এলডিএস, লাখপতি ডিপোজিট স্কিম। সেটা হচ্ছে আপনার 1 বছর বা 2 বছরের ভিতর একটা নির্দিষ্ট টাইমের ভিতর আপনি লাখ টাকা চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ওই এসবিএমএস এর মতোই একটা নির্দিষ্ট পরিমাণ কিস্তি জমা দিতে হবে এবং মেয়াদ শেষে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এটা খুব বেশি পপুলার না, আরো অনেকগুলো ডিপিএস রয়েছে যে ডিপিএস গুলো খুব পপুলার না, এবং অন্যান্য ডিপিএস এর মতো যদি সেমটাই হয় তখন আমরা কাস্টমারদের এলডিএসটা এই এসডিএস এমডিএস খুলে আমি পরামর্শ দিয়ে থাকি। এই হলো মোটামুটি ডিপিএস নিয়ে কথা। এখন বলি যে ডিপিএস খুললে অনেকে মনে করেন যে মাসে মাসে ব্যাংকে যেতে হবে, এই জন্য আপনার ডিপিএসটা খুললে সমস্যা, মাসে ব্যাংকে যাওয়ার সুযোগ নাই। আমি বলে নিই এটাও কিন্তু সহজ উপায় রয়েছে। আপনি যদি এক টাকা মাসে মাসে না জমা দিতে পারেন, ইচ্ছে করলে আপনি অ্যাডভান্স হিসেবে একাধিক কিস্তি জমা দিতে পারবেন, অথবা আপনার যদি কোনো সঞ্চয় হিসাব থাকে সঞ্চয় হিসাব থেকে অটোমেটিক কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে। মাসের নির্দিষ্ট দিনে আপনি বললেন যে মাসের 25 তারিখে যেন আমার ডিপিএসটা টাকা কেটে নেয়, আর এখন মাসে যে কোনো সময় টাকা জমা দেওয়া যায়। এই মাসে 25 তারিখ আর 20 তারিখে আপনি যে টাকাটা সেট করবেন, যে ডেটটা সেট করবেন সেই ডেটে কিন্তু আপনার টাকা জমা দেওয়া সম্ভব। এটা প্রতি মাসে কেটে নিবে, তবে আপনার সেভিংস অ্যাকাউন্টে ওই নির্দিষ্ট ডেটে টাকা থাকতে হবে, সেটা বন্ধের দিনে হলেও। না হলে পরবর্তী যখন টাকা থাকবে তখন সেটা কেটে নিবে। আরেকটা উপায় হচ্ছে আপনি মনে করেন যে না আমি ডিজিটালি লেনদেন করব, তাহলে সোনালী ওয়ালেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সহজেই টাকা জমা দিতে পারবেন। আর সোনালী ওয়ালেট অ্যাপের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা জমা দিতে পারবেন, ডিপিএস অ্যাকাউন্টে জমা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যদি মনে করেন যে সোনালী ওয়ালেট অ্যাপস নেই, আপনি অটো কাটার সুযোগ নেই, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো শাখা থেকে আপনার ডিপিএস এ টাকা জমা দেওয়া যায়, এতে কোনো সমস্যা হয় না। এই হলো ডিপিএস নিয়ে আলোচনা। আরো কিছু অ্যাকাউন্ট রয়েছে, সেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট। এই কারেন্ট অ্যাকাউন্টটা নরমালি নরমাল কাস্টমারদের জন্য বা সাধারণ কাস্টমারদের জন্য প্রয়োজন হয়। এই কারেন্ট অ্যাকাউন্টটা খোলা হয় মূলত দুই একটা স্পেসিফিক পার্সোনাল অ্যাকাউন্টে, আর বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যবসায়িক অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে অবশ্যই বাকি তথ্যের
পাশাপাশি আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে। এই ট্রেড লাইসেন্স দিলে আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই, এবং সেটা অবশ্যই আপনাকে ওই টেরিটরির ভিতরে হতে হবে। আপনি যদি ব্যবসা থেকে জামালপুর সদরে আপনি ইচ্ছে করলে সে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কিংবা ঢাকা গিয়ে অ্যাকাউন্ট এই কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না। আপনি যে এলাকায় অবস্থান করছেন ওই এলাকার সোনালী ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা খুলতে হবে, এটা কিন্তু কম্পালসারি, কারণ ট্রেড লাইসেন্সটা ওই এলাকার জন্যই হয়। আবার এই অ্যাকাউন্টটা ট্রান্সফার করা যাবে না। কিছু কিছু অ্যাকাউন্ট রয়েছে যেটা ট্রান্সফার করা যায় না। কারেন্ট অ্যাকাউন্ট অনেকেই হতে পারে, কিন্তু ট্রেড লাইসেন্সে যদি আপনি ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুযোগ থাকবে না। আর এটাতে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না। আপনার মিনিমাম টাকা আটকে থাকে হচ্ছে ২,০০০ টাকা। ও একটা বিষয় ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসাব খুললে কিন্তু আপনার মিনিমাম ব্যালেন্স ১,০০০ টাকা। ১,০০০ টাকা কিন্তু অলওয়েজ হাইড থাকবে। ১,০০০ টাকার উপরে যে টাকাটা আপনি লেনদেন করবেন সেই টাকাটাই আপনার লেনদেনযোগ্য, টাকা তুলতে পারবেন, জমা করতে পারবেন। একটু হোল্ড করুন, আমার মেয়ে কি যেন বলছে, যে আমার এখন চলে যাও প্লিজ। ব্যাক টু দি পয়েন্ট, আমি একটু ডিস্টার্ব করেছিল, সে খুব উৎফুল্ল যে আমি লাইভে আসছি এই কারণে। সেটা হচ্ছে আমি যেটা বললাম, আপনার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে ২,০০০ টাকা আটকে থাকবে মিনিমাম ব্যালেন্স, আর সেভিংস অ্যাকাউন্টে ১,০০০ টাকা থাকবে। তবে মনে রাখবেন, যদি আপনার সাবসিডি অ্যাকাউন্ট হয়, যেমন হচ্ছে আপনার আপনি কৃষক, সেক্ষেত্রে আপনার ১০ টাকার অ্যাকাউন্ট হবে, সেভিংস অ্যাকাউন্টে ফ্রি হবে। আপনি হচ্ছে ফ্রিডম ফাইটার, তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্টটা ফ্রি হবে, সার্ভিস চার্জ সহ সবই ফ্রি। শুধু এক্সট্রা বিষয় কার্ড এবং সেভিংস চার্জটা আপনার সবার জন্য প্রযোজ্য, ইভেন আমাদের জন্য প্রযোজ্য যারা আমরা সোনালী ব্যাংকে চাকরি করি। আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি ব্যবসায়িক অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই ২,০০০ টাকা আটকে থাকবে। যদি সেটা প্রতিষ্ঠানে হয়, অর্থাৎ গভর্নমেন্ট প্রতিষ্ঠানে হয়, তাহলে কিন্তু সেখানে অ্যাকাউন্টটা ফ্রি থাকে, কোনো সার্ভিস চার্জও কাটে না, প্লাস হচ্ছে কোনো টাকা আটকেও থাকে না। আরো কিছু অ্যাকাউন্ট রয়েছে, সেটা এসএনডি হিসাব বা এসটিডি হিসাব। সেটা এসএনডি হচ্ছে শর্ট নোটিস ডিপোজিট, এই ধরনের অ্যাকাউন্ট থাকে। সেটা নর্মালি ব্যবসায়িক বা বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকে, সেটা আমজনতা বা সাধারণ জনগণের জন্য সেটা প্রয়োজন হয়। আর কারেন্ট অ্যাকাউন্ট ব্যক্তিগত হতে পারে। আপনি যদি মনে করেন যে একটা পার্সোনাল অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স দিয়ে শো করে, অথবা আপনার যদি স্পেশাল কোনো পারপাস থাকে, যেমন হচ্ছে আপনার সেটা কি বলা যেতে পারে, যে আপনার হচ্ছে আপনার একটা হাউস বিলে লোন নিয়েছে সোনালী ব্যাংক থেকে, তাহলে অবশ্যই আপনার কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে বাড়তি কোনো ডকুমেন্ট লাগবে না, নর্মাল যে সাধারণ ডকুমেন্ট, সেই কমন ডকুমেন্ট দিয়ে আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার স্পেসিফিক কিছু বিষয় ছাড়া আপনার যদি ব্যবসায় কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে অবশ্যই আপনার এই বাড়তি ডকুমেন্ট ট্রেড লাইসেন্সটা লাগবে, অবশ্যই সেই ট্রেড লাইসেন্সের মেয়াদ থাকতে হবে। আমার মেয়ে একটা কমেন্ট করেছে, আব্বু আমি একটা কি বলছে, ইকরা বলছি, তোমাকে আমি দেখতে পারছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আমি কারণ মেয়ের বয়স কিন্তু মাত্র ৫ বছরও হয়নি। কমেন্টটা তার মা করে দিয়েছে, বুঝতে পারলাম। দেখি মরিম আক্তার কে বলেছে, সোনালী ব্যাংক ও অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো তথ্য জানতে, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের জানতে তাদেরকে মেনশন দিবেন, যদি মনে করেন তারা উপকৃত হবে। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আসলে আপনারা যদি মেনশন দিয়ে দেন, কিংবা আপনারা শেয়ার করে দেন বা লিঙ্কটা শেয়ার করে দেন, তাহলে কিন্তু আপনারা যারা প্রচলিত জন রয়েছে তারা কিন্তু বিষয়টা জানতে পারবে। যে বিষয়গুলো ব্যাংকে গিয়ে জানার কথা, ব্যাংকে গিয়ে জানবেন, শুনবেন, পড়বেন, সেই বিষয়গুলো যদি আমার কাছে জানেন, তাহলে তো আপনার কোনো ক্ষতি নেই। আর এর মাধ্যমে যদি আমিও উপকৃত হই, সেটা আপনার কিন্তু ক্ষতি হওয়ার কথা না, বা কোনো মনোক্ষুণ্ণ হওয়ার কথা না। তো মোটামুটি এই হচ্ছে হিসাব। এই হিসাব আবার, তবে আরেকটা বিষয় হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু একটা বিষয় করা যাবে না। যদি ব্যক্তিগত কারেন্ট অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি সোনালী ওয়ালেট বা কার্ড পাবেন, কিন্তু যদি ব্যবসায়িক অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু এই কার্ড পাবেন না, এবং সোনালী ওয়ালেট অ্যাপস ইউজ করা যাবে। এটা শুধু ব্যক্তিগত কারেন্ট অ্যাকাউন্ট প্লাস হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের জন্য। আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য এসবিএস অ্যাকাউন্ট। এসবিএস অ্যাকাউন্ট হচ্ছে এটা বাচ্চাদের জন্য, স্কুল, মূলত স্কুল ব্যাংকিং। এসবিএস হচ্ছে স্কুল ব্যাংকিং। এই স্কুল ব্যাংকিং হিসেবে কিন্তু আপনার যারা বয়স ক্লাস 3, অর্থাৎ ক্লাস 3 থেকে শুরু করে আপনার 18 বছর পূর্ণ হয় নাই, এমন স্টুডেন্টদের জন্য মূলত একটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা হচ্ছে এসবিএস অ্যাকাউন্ট। সেই এসবিএস অ্যাকাউন্ট কিন্তু যেটা সুবিধা হচ্ছে, এই অ্যাকাউন্টটা টোটালি ফ্রি, এবং সেখানে ভালো আকারে মুনাফা দেওয়া হয়, যেন বাচ্চারা ছোট থেকেই সঞ্চয় উদ্বুদ্ধ হতে পারে। এই অ্যাকাউন্ট খুলতে কোনো বাড়তি টাকা লাগে না, শুধু 100 টাকা জমা দিতে হয় জাস্ট একটা ফরম্যাটের জন্য, বা মিনিমাম ব্যালেন্স বলতে জিরো, কিন্তু আপনার 100 টাকা জমা দিতে জাস্ট অ্যাকাউন্টটা খোলার জন্য। কারণ আপনি চেক বই নেবেন, সেখানে কিছু টাকা কাটতে পারে, আপনার অন্যান্য টুকটাক এটা এনআইডি চার্জ কাটতে পারে। এনআইডি নরমালি হয় না, কিন্তু যখন গার্জিয়ানের নমিনি দেওয়া হয় তখন কিন্তু সেই এনআইডির কপি লাগে, এই কারণে হয়তো বা আপনার 100 টাকা জমা দিতে হয়।
আপনি কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টে কোনো টাকা জমা না দিয়েও অ্যাকাউন্ট আপনি খুলে রাখতে পারেন ভবিষ্যতে অ্যাকাউন্ট ওটা চালনা করার জন্য। আর এএসবিএস অ্যাকাউন্ট খুলতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে গার্জিয়ানের নমিনি এনআইডি ফটোকপি লাগবে, একজন গার্জিয়ান থাকতে হবে এবং গার্জিয়ানটা অবশ্যই বাবা অথবা মা হতে হবে, তাদের সাইন লাগবে, যৌথ সাইনে পরিচিত হবে। যতদিন ছেলে বা মেয়ে মনির আক্তার প্রশ্ন করেছেন, আমারে তুই করে না বললে মায়ের খাবে কিন্তু। আসলে এখন লাইভে আছি, এখন সবাইকে আমি আপনি করে বলি, এই কারণে আপনি বলছি, ঠিক আছে। তো যেটা বলছিলেন এসবিএস অ্যাকাউন্ট হবে ক্লাস 3 থেকে শুরু করে আপনি ইচ্ছে করলে ক্লাস 3 না হলেও যদি আপনার ছেলে বা মেয়ে যদি লিখতে পড়তে পারে, আমি ব্যাংকে কথা বলে আপনি ক্লাস 1 বা 2 এই সমস্ত ছাত্র কিন্তু আপনি স্কুল অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে। এবং সেটা যৌথ সাইনে হবে যতদিন আপনার সন্তানের বা আপনার বাচ্চার না হচ্ছে 18 বছর পূর্ণ না হচ্ছে, আইডি কার্ড না হচ্ছে, ততদিন কিন্তু সেটা যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে এবং সেটা এসবিএস সুবিধাটা সে পেয়ে থাকবে। এখানে 5% রেটে মুনাফা দেওয়া হয় এবং সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য মূলত করা হচ্ছে। প্লাস পাশাপাশি সেটাতে কিন্তু টোটালি চার্জ ফ্রি। সারা বাংলাদেশে যেখানে খুলেন না কেন আপনার কিন্তু কখনোই কোনো চার্জ লাগবে না। এখানে বাড়তি ডকুমেন্ট হিসেবে দিতে হবে যে বাচ্চারা যে কোনো সন্তান বা ছাত্রছাত্রী যে আপনার স্কুলের স্টুডেন্ট, সেটা একটা প্রমাণপত্র লাগবে। সেটা প্রশংসাপত্র হতে পারে, সেটা হচ্ছে স্কুলের কোনো টাকা জমা রসিদও হতে পারে, বা ভর্তির যে ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে স্টুডেন্ট অর্থাৎ বাচ্চা বা সন্তান, সেই ডকুমেন্ট থাকলে হবে। বাকি বিষয়গুলো সেম। জন্ম নিবন্ধন লাগবে, প্লাস হচ্ছে গার্জিয়ান আইডি ফটোকপি লাগবে, আর 2 কপি করে ছবি, 1 কপি করে স্ট্যাম্প সাইজ আর 1 কপি করে পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এটা হচ্ছে এসবিএস অ্যাকাউন্ট, সেটা কিন্তু চার্জ ফ্রি, শুধু এসএমএস চার্জটা কাটবে। এসএমএস চার্জটা মূলত হচ্ছে একটা অ্যান্সিলিয়ারি বা বাড়তি একটা কাজ, এই জন্যই এর জন্য চার্জ কাটা হয়। এবার আমাদের অ্যাকাউন্ট থেকেও যদি এসএমএস চার্জ বন্ধ চালু থাকে সেটা চার্জ কাটে। এটা হলো এসবিএস হিসাব। আরেকটা সঞ্চয় হিসেবে কথা বলি, সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। অনেকে প্রশ্ন করেন স্কুল অ্যাকাউন্ট আর স্টুডেন্ট অ্যাকাউন্ট এক কিনা। আসলে না, স্টুডেন্ট অ্যাকাউন্ট আর স্কুল অ্যাকাউন্ট দুটা ভিন্ন জিনিস। স্কুল অ্যাকাউন্ট হচ্ছে আন্ডার 18 যারা তাদের জন্য, আর স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে 18+ থেকে 23 বছর পর্যন্ত যাদের বয়স তাদের জন্য, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার এক্ষেত্রে আপনার স্টুডেন্ট কিনা সেটার জন্য একটা ডকুমেন্ট লাগবে, সেটা প্রশংসাপত্র হতে পারে বা কোন ডকুমেন্ট হতে পারে, আইডি কার্ডের ফটোকপি হতে পারে। সেটাতে অ্যাকাউন্ট খুলবেন, আর অ্যাকাউন্ট খোলার নিয়মটা হচ্ছে আগেরটার মতো সেম। সেটা হচ্ছে আপনার 2 কপি ছবি, নমিনি 1 কপি ছবি, আর হচ্ছে 2 জনের এনআইডি না থাকলে আপনি প্রয়োজনে জন্ম নিবন্ধন দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে হচ্ছে স্টুডেন্ট হিসাব। এখানে বাড়তি সুবিধা হচ্ছে এখানে আপনি ই ওয়ালেটটা ইউজ করতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনি এটিএম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আর এটিএম কার্ডে কিন্তু এখানে চার্জ 50% ডিসকাউন্টেড, অর্থাৎ সাধারণত আমাদের এটিএম কার্ডের চার্জ হচ্ছে 400 টাকা, প্লাস হচ্ছে 45 টাকা। এটা হচ্ছে আমাদের 400 টাকা আর 60 টাকা। 400 টাকা হচ্ছে কমিশন, 60 টাকা হচ্ছে ভ্যাট। আর স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে 200 টাকা আপনার কমিশন আর 30 টাকা হচ্ছে ভ্যাট। এটা ফ্যাসিলিটি হচ্ছে অন্যান্য ইয়ের মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে বাড়তি ফ্যাসিলিটি হচ্ছে আপনার চার্জ কম কাটবে, প্লাস হচ্ছে যখন আপনার 23 বছর পূর্ণ হয়ে যাবে সেটা অটোমেটিক্যালি জেনারেল সেভিংস হিসেবে কনভার্ট হয়ে যাবে। তো আশা করি মোটামুটি এই বিষয়গুলি আপনার বলার চেষ্টা করলাম, সোনালী ব্যাংকের কি কি হিসাব রয়েছে। আপনারা যদি আরো জানতে চান, আপনি আরেকটা বিষয় মনে পড়লো, সোনালী ব্যাংকে কিন্তু আপনি এই কেউ প্রশ্ন করেন আমাদেরকে যে যৌথ অ্যাকাউন্ট খোলা যাবে কিনা। হ্যাঁ, মনে রাখবেন যে কোনো অ্যাকাউন্টই যৌথ খোলা সম্ভব। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা 2 জন বা 3 জন ম্যাক্সিমাম প্রায়োরিটি দেই, অথবা 4 জন হতে পারে। আর যদি কোনো সংগঠন করেন, সাপোজ একটা সমিতি করেছেন আপনারা, সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব মিলে, সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনাকে রেজুলেশন লাগবে, আর বাড়তি যে ডকুমেন্ট সেটা দিতে হবে। আপনাদের মানে একটা অথেন্টিক রিজন লাগবে যে আপনি যৌথ অ্যাকাউন্টে কেন খুলছেন, এবং সেটা যৌথ সাইনেই হবে। আপনি কারেন্ট অ্যাকাউন্টও যৌথ সাইনে করতে পারেন। আপনি যে কোনো অ্যাকাউন্টে যৌথ সাইনে করা সম্ভব যদি আপনারা অ্যাকচুয়াল মানে একটা রিজন দেখে অ্যাকাউন্টটা খুলতে পারেন। আর যদি যৌথ অ্যাকাউন্ট সেভিংসে খুলেন বা কারেন্টে খুলেন তাহলে কিন্তু সেম, বাকি সবই কিন্তু সেম। সেভিংস অ্যাকাউন্টে 1000 টাকা আটকে থাকবে, আর কারেন্ট অ্যাকাউন্টে আপনার 2000 টাকা আটকে থাকবে। আর গভর্নমেন্ট অ্যাকাউন্ট হলে অবশ্যই আপনি ফ্রি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনাদের প্রশ্ন আশা করি শেষ হয়েছে, অনেকে প্রশ্ন করেন নাই। আপনারা এই বিষয়ে যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন, আমি পরবর্তী উত্তর দিব। পাশাপাশি এটা নিয়ে ডিটেইলস একদম ফর্মাল ভিডিও কিন্তু রয়েছে আমার
এই ইউটিউব চ্যানেলের বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলের যে প্রথম ভিডিও, সেটা কিন্তু সোনালী ব্যাংকের হিসাব নিয়ে আপনার ইচ্ছে করলে সেই ভিডিওটাও প্রথম ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা আপলোড করা হয়েছে একাধিকবার, সেখান থেকে দেখতে পারেন। জাস্ট আপনি টাইপ করবেন বিডি বাংলা 24 সোনালী ব্যাংক হিসাব সমূহ, এটুকু লিখলে আপনি দেখবেন আপনার সেটা আপনার ফ্রন্ট পেজে চলে আসছে। ধন্যবাদ, আজকে এখানে রাখছি। আমি আপনাদের আবার চেষ্টা করব আগামী দিন বা অন্য যে কোনো সময়। দেখি সর্বশেষ একটি কমেন্ট, না কমেন্ট আর কেউ করেনি। মুনিম আক্তার, তোকে ধন্যবাদ এতগুলি কমেন্ট করার জন্য। অবশেষে আমার ছোট বোনকে আমি ফর্মাল অ্যাড্রেসই করলাম। আর যারা রয়েছেন অলোক দত্ত, আপনাকে তো বলেছি সেটা আপনি ভিডিওটা আপলোড করে সেটা দেখে নেবেন। পাশাপাশি রয়েছে হচ্ছে মুরাদ মিয়া, আপনি যেটা বলছেন হয়তো আপনি অ্যাপসটা ভালোভাবে চালাতে পারেন নাই, বা আমরা সেটাই সার্ভিসটা দিতে পারি নাই আমাদের সোনালী ব্যাংকের কোনো স্টাফ। আপনি সেই সুন্দর একটা অ্যাপটাকে আপনি বাজে বলেছেন। আসলে এটা অনেক সময় হয় যে আমি একটা অ্যাপস চালাতে পারিনি, কিন্তু হেল্পটা পাইনি, সেই কারণে আপনার এমনটা হতে পারে। তো আপনি আমার সাথে টাচে থাকুন। আশা করি আপনার যে কোনো বিষয়ে আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। ইভেন প্রয়োজনে আপনার সাথে ভিডিওর কথা বলার সুযোগ যদি হয় সেটা করবো, ডিপেন্ড করবে আমার সময় সেটা হয় কিনা। তবে অ্যাটলিস্ট আপনি কল দিবেন না, আমি SMS টেক্সট করবেন। আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা পাবলিক করা, এটা আমি আমাদের স্পেশালি আমার যে কাস্টমার রয়েছে ব্যাংকের, সেই কাস্টমারদের আমি দিয়ে থাকি। সেখানে লেখা থাকে আমার ফেসবুক আইডি এবং লেখা থাকে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তারা শুধু টেক্সট করতে পারবে, আমি টেক্সটটা উত্তর দিব, কোনো কল হবে না। সেটা হচ্ছে আপনার কোনো কল আমি নর্মাল রিসিভ করি না, ইভেন আমার সেটা মিউট করা। আপনারা SMS দিয়ে রাখবেন, আমি যখন সুযোগ পাবো সেটা আমি দেখার চেষ্টা করব। তো যারা বিদেশ থেকে দেখছেন তাদেরকে ধন্যবাদ। বিদেশে যারা থাকেন তারা অ্যাপসটা ইউজ করতে পারবেন, যদি আপনারা একটু সচেতন হন আর আপনি কিছু জানতে চান আমাকে নক দিবেন, আমি জানার চেষ্টা করব। কারণ বিদেশে অনেক কাস্টমারকে আমি সার্ভিস দিয়েছি, তাদের সাথে আমি বিভিন্নভাবে কথা বলে সেটাকে তথ্য নিয়ে একাধিকবার চেষ্টা করে হলো সেটা সফল হয়েছি। আশা করি আপনার ক্ষেত্রেও সফল হবে। ধন্যবাদ, আজকে এখানে রাখছি। শুভরাত্রি, দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।